রচনা দেবী তার দুই ছেলে নন্দন এবং ললিতের সঙ্গে বাস করে। তার দুই ছেলে ব্যবসায় ভীষণ পরিমাণে উন্নতি করলে রচনা দেবী ঠিক করে সে তার দুই ছেলের এবার বিয়ে দেবে। তাই সে পারমিতা এবং গীতার সঙ্গে তার দুই ছেলের বিয়ে ঠিক করে। আর কিছুদিনের মধ্যেই নন্দন এবং ললিতের সঙ্গে পারমিতা ও গীতার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর দেখো বৌমা, আজকে শ্বশুর বাড়িতে তোমরা দুজনে মিলে রান্নাঘরে গিয়ে প্রথম রান্না করবে, তাই আমি বলবো তোমরা মিলেমিশে ভালো করে রান্না করো। আর যা রান্না করবে যথার্থ পরিমাণে করবে, যাতে কোনো রান্না বেশি না হয়ে যায়, কারণ আমরা কিন্তু বাসি খাবার খেতে পছন্দ করি না, কেমন? শাশুড়ি মায়ের এই কথা শুনে দুই বৌমা রান্নাঘরে চলে যায়। আর তারা দুজনে মিলে ঠিক করে যে আজকে দুপুরবেলা তারা মাংসের ঝোল এবং ভাত খাবে। আর সেই মতোই তারা দুই বউ ভালো করে পাঁঠার মাংসের ঝোল এবং ভাত রান্না করে ফেলে। কিন্তু দুপুরবেলা যখন তারা দুজনে সবাইকে খাবার পরিবেশন করবে, ঠিক তার আগে বুঝলে গীতা, পাঁঠার মাংসের ঝোল আর ভাতটা দেখে ভীষণ লোভ লাগছে, কিন্তু আমরা তো বাড়ির নতুন বউ, তাই সবাইকে খেতে দেওয়ার পর যেটুকু খাবার বেঁচে থাকবে সেটুকুই আমাদের খেতে হবে। তবে আমার এই মাংসগুলো দেখে এখন ভীষণ লোভ হচ্ছে, একেবারে রসগোল্লার মতো মাংস। একদম ঠিক কথা বলেছো দিদি, আমিও এত সুন্দর বড় বড় পাঁঠার মাংসের পিস আগে কখনো দেখিনি। বাবা যখন বাড়িতে মাংস নিয়ে আসতো তখন ছোট ছোট মাংস নিয়ে আসতো, আর এখন এই মাংসটা আমাদের স্বামীরা ভালো দোকান থেকে নিয়ে এসেছে। কিন্তু আমরা তো বাড়ির নতুন বউ, তাই আমাদের না চাইতেও বুকে পাথর চাপা দিয়ে নিজেদের লোভ চেপে রাখতে হবে। না, আমি বলছি কি, সবাইকে খেতে দেওয়ার আগে আমি আর তুই যদি এক বাটি করে মাংস টেস্ট করি তাহলে মোটেই কিন্তু কম হয়ে যাবে না, কারণ প্রায় 2 কেজির উপর মাংস আছে। আর আমরা যদি একটু মাংস খেয়েই নিই তাহলে কেউ কিন্তু আমাদের উপর সন্দেহ করবে না। পারমিতার এমন কথা শুনে গীতারও ভীষণ পরিমাণে গরম গরম কষা মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করে। তাই তারা দুই বউ মিলে আগে কড়াই থেকে গরম গরম মাংস ভাত তুলে খেতে শুরু করে দেয়। এর ফলে পুরো মাংসের কড়াই একেবারে এঁটো হয়ে যায়। এভাবে দুই বউ পুরো মাংস এঁটো করে দেয়। আর তাদের মনের মতো করে মাংস খাওয়া হয়ে গেলে তারা তখন দেখে যে মাংসের পরিমাণ একটু কমে গেছে, তাই তারা গরম জল করে সেই মাংসের মধ্যে মিশিয়ে দেয়। কি হলো বৌমা, তোমরা দুজনে মিলে কতক্ষণ ধরে রান্না করবে? অনেকক্ষণ তো হয়ে গেছে, এবার খেতে দাও, না হলে কিন্তু খিদের জ্বালায় পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। হ্যাঁ মা, এক্ষুনি আসছি, আপনারা বসুন, আমরা খাবার নিয়ে যাচ্ছি। এই বলে পারমিতা এবং গীতা দুজনে মিলে তাদের শাশুড়ি মা এবং স্বামীর পাতে মাংসের ঝোল এবং গরম গরম ভাত পরিবেশন করে দেয়। কিন্তু তাদের মুখে ভয়ের চোটে ঘাম জমতে শুরু করে, কারণ তাদের শাশুড়ি মা এবং স্বামী যদি একবার বুঝতে পেরে যায় যে দুই বউ আগে থেকে মাংস এঁটো করে বাকি সবাইকে খেতে দিয়েছে, তাহলে তাদের দুই নতুন বউয়ের আজকে রক্ষে নেই। কি ব্যাপার পারমিতা, তোমাদের মাংসটা এরকম জল জল মনে হচ্ছে কেন? আগে তো মা কত সুন্দর মাংস রান্না করতো, কত সুন্দর লাল লাল কষা হয়ে থাকতো, কিন্তু এখন এরকম জল জল মনে হচ্ছে কেন? হ্যাঁ দাদা, ঠিক কথাই বলেছিস। আর দেখ, আমরা বাজার থেকে 2 কেজি মাংস নিয়ে এসেছিলাম যে দুই বউয়ের হাতে জমিয়ে মাংস খাবো, কিন্তু মাংসের পরিমাণও কমে গেছে। এই মাংস যদি আমরা খেয়ে নিই তাহলে আমাদের দুই বউ খাবে কি? স্বামীদের মুখে এমন কথা শুনে তারা দুই নতুন বউ ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায়। কিন্তু তারা একেবারেই ভুলে যায় যে মাংস খাওয়ার পর তাদেরকে মুখ ধুয়ে আসতে হবে। আর মুখ না ধোয়ার জন্য তাদের দুজনের মুখে মাংসের ঝোল লেগে থাকে। আর সেই দিকে নজর পড়ে রচনা দেবীর। এই ঘটনা বুঝতে পেরে রচনা দেবী বলে, হ্যাঁ, মাংস তো জল জল মনে হবে, আর মাংসের পরিমাণও কম হবে, কারণ মাংস রান্না করে দুই বউ আগে এঁটো করে মাংস খেয়ে নিয়েছে, আর তারপর এঁটো মাংস যা বেঁচে আছে তাই আমাদেরকে খেতে দিয়েছে। বৌমা, তোমাদের একবারও লজ্জা করলো না? আমাদেরকে এরকম এঁটো মাংস পরিবেশন করছো? ছি, আমি তোমাদের কাছ থেকে এটা কিন্তু মোটেই আশা করিনি। শাশুড়ি মায়ের এমন কথা শুনে দুই বৌমা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আর তারা কিছুতেই স্বীকার করতে চায় না যে তারা প্রথমেই এঁটো করে মাংস খেয়ে ফেলেছে। না না মা, বিশ্বাস করুন, আমরা এঁটো করে মাংস খাইনি। আসলে মাংস বসিয়ে আমরা দুজনে একটু ঘরে গিয়েছিলাম, তখন ঝোলটা একটু বেশি শুকিয়ে গিয়েছিল, তাই আমরা একটু মাংসের মধ্যে জল ঢেলে দিয়েছি, সেই জন্য মাংসটা এরকম জল জল মনে হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, আমরা আগে মাংস খাইনি। চুপ করো, একে এঁটো করে মাংস খেয়েছো, তার উপর মিথ্যা কথা বলছো। তোমাদের দুই বউয়ের মুখে মাংসের ঝোল স্পষ্ট দেখা যাচ্ছে। ছি, তোমরা এত লোভী। আর তোমরা জানো না যে আমি বিধবা, আমার কারোর এঁটো খেতে নেই? তোমাদেরকে আর বিশ্বাস করে আমি রান্নাঘরে পাঠাতে পারবো না। আর তোমাদের একটাই শাস্তি, এই এঁটো করা মাংস আমি পুরো ডাস্টবিনে ফেলে দেব, তোমাদেরকেও খেতে দেব না। নিজেদের স্বামীকে এঁটো করা মাংস খাওয়াচ্ছে, ছি।
এই কথা শুনে দুই বৌমা একেবারে চুপ করে থাকে আর শাশুড়ি মা সব মাংস ডাস্টবিনে ফেলে দেয়। এর ফলে তাদের স্বামীরাও নিজেদের স্ত্রীদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, তবুও দুই বৌমার এরকম এটো করে খাবার খাওয়ার স্বভাব কিছুতেই যেতে চায় না। একদিন রচনা দেবীর এক দূর সম্পর্কের আত্মীয় স্বপন বাবু তাদের বাড়িতে ঘুরতে আসে, আর সেই জন্য দুই নতুন বউ তার জন্য কাতলা মাছের কালিয়া এবং ভাত রান্না করে। তারা সবাই মিলে বসে খাবার খাচ্ছে। এমন সময়, একই বৌমা, তোমরা দুইজন আমাদের খাবার পরিবেশন করছো, কিন্তু নিজেরা না খেয়ে দাঁড়িয়ে আছো কেন? তোমরাও খেতে বসে পড়ো, আমাদের যখন যেটা লাগবে আমরা চেয়ে নেব। স্বপন বাবুর মুখে এমন কথা শুনে দুই বৌমা তাদের শাশুড়ি মায়ের দিকে তাকায়, আর শাশুড়ি মা তাদেরকে খেতে বসার অনুমতি দিলে তারা দুজনেই খাবার টেবিলে খেতে বসে পড়ে, আর তারা সবাই মিলে একসঙ্গে খেতে শুরু করে। সত্যি বৌমা, তোমরা কাতলা মাছের কালিয়াটা খুব ভালো রান্না করেছো। আমাকে একটা কাতলা মাছের কালিয়া দাও তো, আমার আরেকটা মাছ খেতে ইচ্ছা করছে। হ্যাঁ মেসোমশাই, এক্ষুনি আপনাকে মাছ দিচ্ছি। আর দিদি, তুমি একটু মেসোমশাইকে গরম গরম ভাত পরিবেশন করে দাও তো। এই কথা বলতে না বলতেই গীতা যে ডান হাত দিয়ে খাবার মেখে খাচ্ছিল, সেই হাত দিয়ে সে ভুলবশত মাছের বাটি স্পর্শ করে ফেলে, আর সেই হাত দিয়ে মাছ তুলে স্বপন বাবুর পাতে দিয়ে দেয়। অন্যদিকে পারমিতাও ডান হাত দিয়ে ভাতের হাঁড়ি স্পর্শ করে এটো হাত দিয়ে মেসোমশাইয়ের পাতে ভাত দিয়ে দেয়। আর এরকম দৃশ্য দেখে তাদের সকলের ভীষণ পরিমাণে রাগ হয়। চিচি বৌমা, তোমরা দুজন মিলে এরকম খাবার এটো করে আমাকে খেতে দিলে? তোমাদের একসাথে বসে খেতে বলেছিলাম, কিন্তু কেউ যদি খাবার চাই তখন হাত ধুয়ে তাদেরকে খাবার পরিবেশন করতে হয়। তোমরা জানো না আমার খাওয়া হয়ে গেছে, আমি আর কিছু খাবো না। আর রচনা, তোর বউরা তো দেখছি বেশি দীক্ষা শিক্ষা কিছুই পায়নি। আমি চললাম, আমি আর এই বাড়িতে থাকবো না। এই বলে স্বপন বাবু রেগে খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে, আর সে হাত ধুয়ে নিজের বাড়িতে চলে যায়। আর রচনা দেবী এদিকে তার দুই বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে, আর দুই বউ একেবারে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমি যে কোন কুলক্ষণে তোমাদের দুজনকে বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছিলাম, আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা তো দেখছি পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কিছুই জানো না। প্রত্যেক দিন এভাবে খাবার এটো করে দিচ্ছ, আর আমার বাড়ির রেশনগুলো নষ্ট করছো। এখন আমার দূর সম্পর্কের আত্মীয় আবার রাগ করে বাড়ি চলে গেল। এখন যদি উনি আমার পরিবারের মধ্যে ব্যাপারটা ছড়িয়ে দেয়, তাহলে আমাদের বাড়িতে আর কেউ আসবে না। কিন্তু মা, আমি আর গীতা তো আপনাদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে চাইছিলাম না। আপনারাই তো খেতে বসতে বললেন, তাই ওরকম খেতে খেতে আবার উঠে গিয়ে হাত ধুয়ে খাবার পরিবেশন করা যায় নাকি? আপনি বলুন, এভাবে খাবার এটো হয়ে গেলে আমরা কি করতে পারি? এত নিয়ম কানুন মেনে চলা যায় না মা। আপনি এরকম বকাবকি করলে আমাদের কিন্তু খুব ভয় করে। শাশুড়ি মা তার দুই বৌমার কথা শুনে আরো বেশি রেগে যায়, আর সে শাস্তি হিসেবে দুই বৌমাকে সেদিন রাত্রিবেলা কোনো খাবার খেতে দেয় না। আর সে তার দুই ছেলেকে বলে বাইরের খাবার নিয়ে এসে তিনজনে মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এর ফলে দুই বৌমা সেদিন রাত্রিবেলা না খেয়ে শুয়ে পড়ে। এভাবেই ক্যালেন্ডারের পাতায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন, এই গীতা, আমাদের পাশের বাড়ি যে লতা আছে না, তার আজকে 7 মাসের শাদীর অনুষ্ঠান। সেই জন্য তোকে আর আমাকে নিমন্ত্রণ করেছে। আর মায়ের যেহেতু শরীর খারাপ, মা তো যেতে পারবে না, তাই চল আমি আর তুই দুজনে গিয়ে নিমন্ত্রণ খেয়ে আসি। হ্যাঁ, ঠিক কথা বলেছ। আমারও ভীষণ খিদে পেয়েছে, কারণ এরকম এটো করে খাবার খাই বলে শ্বশুর বাড়িতে শাশুড়ি মা খেতে দিচ্ছে না। তাই এখন নিমন্ত্রণ বাড়িতে গিয়ে আমাদেরকে পেট ভরে খাবার খেতে হবে। এই বলে দুই বৌমা খুশি মনে লতাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যায়। আর লতার স্বাদের অনুষ্ঠান হয়ে গেলে সকলের পাতে যখন খাবার পরিবেশন করা হয়, তখন, দাদা, আমার পাতে আরো 5টা মাছ দিন, আর তার সাথে আরো 10টা বেগুন ভাজা দিয়ে দিন, আর 2 থালা আরো বেশি করে পাত নিয়ে আসুন, কারণ আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। আর আপনারা তো খুবই কম পরিমাণে খাবার দিচ্ছেন, একদম এরকম করবেন না কিন্তু। আমাকেও একটু বেশি করে ইঁচড় চিংড়িটা দিন, তার সাথে চিংড়ি মাছের মালাইকারিটাও পরিবেশন করুন। দেখুন, আপনাদের পাতে ইতিমধ্যে অনেক খাবারই আছে, সুতরাং আপনারা সেই খাবারগুলো খেয়ে শেষ করুন। তারপর নিশ্চয়ই আপনাদেরকে আরো মাছ ভাত দেবো, কারণ আমরা পরিবেশন করার জন্যই তো আছি। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি আপনাদের কথা মতো এখনো 5টা মাছ পড়ে আছে, সুতরাং এগুলো আগে খান, তারপর নিশ্চয়ই আরো দেবো। কেননা মাছের পর মাছ দিয়ে গেলে খাবার নষ্ট হবে, আর পরে যারা খেতে বসবে তারা কিছুই খেতে পারবে না। এরকম কথা শুনে পারমিতা এবং গীতা দুজনেই ভীষণ পরিমাণে রেগে যায়, আর তারা বেশি বেশি করে খাবার পরিবেশন করে দেওয়ার জন্য ক্যাটারিং এর ছেলের উপর চাপের সৃষ্টি করে। ফলে ক্যাটারিং বয় খাবার পরিবেশন না করে সেখান থেকে চলে যায়। কিন্তু শেষের দিকে তারা কিছুতে আর বেশি বেশি খাবার খেতে পারে না, ফলে তাদের পাতের মধ্যে ভর্তি খাবার নষ্ট হয়। আর সেই খাবার যেহেতু এটো হয়ে যায়, তাই সেই খাবার আর অন্য কাউকে পরিবেশন করা যায় না।
কি ব্যাপার, তোমরা দুজনে আমার স্বাদের অনুষ্ঠানে এসে এরকম করে খাবার নষ্ট করলে কেন? তোমরা যখন খেতেই পারবে না তাহলে এত খাবার নিলেই বা কেন? সত্যি হ্যাংলা আছো বটে। পাড়ার মধ্যে একটা কথা উঠেছিল যে তোমরা দুই বউ নাকি ভীষণ পরিমাণে খাবার এঁটো করো, আর এখন তোমাদেরকে দেখে সেটা খুব ভালো মতোই বুঝতে পারলাম তোমরা এত বেশি পরিমাণে খাবার নষ্ট করেছো। এখন আমার আত্মীয় স্বজনরাই খাবার পাচ্ছে না, এখন এই এঁটো মাছ আর ভাতগুলো আমাকে রাস্তার কুকুরদেরকেই খাওয়াতে হবে। লতার মুখে এমন কথা শুনি পারমিতা এবং গীতার দুজনেরই খুবই খারাপ লাগে। তাই তারা হাত মুখ ধুয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। কিন্তু এরকম পাড়ার ঘটনা কিছুতেই চেপে রাখা সম্ভব হয় না। পরের দিন সকালবেলা রচনা দেবীর কানে সেই ঘটনা চলে আসে, আর সে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। আর সেই ঘটনাটা জানার ফলে রচনা দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায়। সত্যি কাকিমা, আপনি ভাগ্যগুণে দুখানা বৌমা পেয়েছেন, যেমন লোভ তেমনই খাবার এঁটো করতে পারে। আপনি মনে হয় আপনার বউদের ভালো মতো খেতে দেন না, তাই জন্য ওরা লোকের বাড়িতে গিয়ে এরকম খাবার খাওয়ার জন্য হাহা করে। কালকে আমাদের বাড়িতে গিয়ে সব খাবার নষ্ট করে এসেছে, আর শেষের দিকে খাবার শেষ হয়ে যাওয়ায় আমরা ভালো করে খেতেই পারিনি, জানেন। রচনা দেবী চুপচাপ এরকম কথা শুনে বাড়িতে ফিরে আসে। তোমরা যে কালকে দুই বউ মিলে নিমন্ত্রণ খেতে গেছো, আমাকে একবার জানিয়েছো, তাহলে আমি তোমাদের হারগিস সেখানে যেতে দিতাম না, কারণ তোমাদের কাজকর্মের জন্য আমার একেবারে মাথা কাটা যাচ্ছে। তোমাদের কোনো লজ্জা নেই? হ্যাঁ, তোমাদের যে কোন ভিখারি পরিবার থেকে তুলে এনেছি কি জানি। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন ইচ্ছা করে রচনা দেবী এবং তার দুই ছেলে বাড়ির দুই বৌমাকে বেশি বেশি করে খাবার রান্না করতে বলে, যেমন মটন বিরিয়ানি, চিকেন চাপ, মটন চাউমিন, ম্যাগি নুডলস, মোমো ইত্যাদি। কিন্তু খাবার পরিবেশন করার সময় রচনা দেবী এবং তার দুই ছেলে সব খাবার বেশি বেশি করে পাতে নিয়ে নেয়, আর তারা বেশি বেশি করে সব খাবার খেতে শুরু করে। বাহ, তোমরা কি সুন্দর রান্না করেছো, এত সুন্দর রান্না আমি কোনোদিনও খাইনি। আমাকে আরো বেশি বেশি করে মটন বিরিয়ানি দাও, আর তার সাথে বেশি বেশি করে নুডলসও দাও। দুই বৌমা তাদের শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি হাঁড়ি কড়াইয়ের দিকে তাকিয়ে দেখে খাবার প্রায় শেষ হয়ে এসেছে। আর এই দেখে তারা কিছুতেই আর মুখ না খুলে থাকতে পারে না। মা, আপনারা যদি সব খাবার এরকম বেশি বেশি করে খেয়ে নেন তাহলে আমরা কি করে খাবো? আমাদেরও তো লোভ লাগতে পারে, তাই না? তাই জন্য একটু খাবার আপনারা আমাদের জন্য বাঁচিয়ে রাখুন। হ্যাঁ, তোমাদের জন্য নিশ্চয়ই খাবার বাঁচিয়ে রাখবো, এখনো তো অনেক খাবার বাকি আছে। তোমরা সব খাবার আমাদের পাতে পরিবেশন করে দাও, তারপর নিশ্চয়ই খাবার বেঁচে থাকবে। তোমরা নিজেদের খাওয়া নিয়ে একদম চিন্তা করো না। এই বলে রচনা দেবী এবং তার দুই ছেলে বেশি বেশি করে সমস্ত খাবার খেয়ে মাংসের উচ্ছিষ্ট এঁটো হাড়, অল্প একটু নুডলস এবং এঁটো করা বিরিয়ানি নিজেদের পাতের মধ্যে ফেলে রাখে। এই যে আমাদের থালায় যে এঁটো খাবারগুলো বেঁচে আছে, তোমরা দুই বউ মিলে এই খাবারগুলো খেয়ে নাও। তোমাদের দুজনের আশা করছি এইটুখানি খাবারে পেট ভরে যাবে, আর এমনিতেও তোমাদের এঁটো খাবার খেতে কোনো অসুবিধা তো হয় না, তাই না? এই বলে তারা হাত ধুয়ে ঘরে চলে যায়। আর তখন বাড়ির দুই বৌমা হাড়ি হাড়ি বুঝতে পারে যে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই এরকমটা করা হয়েছে। আর এরকম এঁটো খাবার দেখে তাদের ভীষণ পরিমাণে ঘৃণা করে, তাই তারা সেই এঁটো খাবার কিছুতেই খেতে চায় না। ফলে সেদিনের পর থেকে দুই বৌমা আর কোনোদিনও খাবার এঁটো করে খায় না। তাদের খাবারের প্রতি লোভও আগের তুলনায় অনেকটাই কমে আসে। আর এর ফলে তারা দুই বৌমা তাদের পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।